ঢাকার মধ্যে কোথায় সবচেয়ে ভালোভাবে কাইকিং এনজয় করতে পারবে তা নিয়েই থাকছে আজকের ব্লগটি। হ্যালো ভিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার অ্যানিভার্সারি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি নিঝুমপল্লী রিসোর্টে গিয়ে তারপর আমরা কাইকিং করতে গিয়েছিলাম। ওই ব্লগটিতে আমি কাইকিং এর ডিটেলস আলোচনা করতে পারিনি। আজকের এই ব্লগটিতে এই ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা নিঝুমপল্লী রিসোর্ট থেকে বের হয়ে পূর্বাচল হাইওয়ে রোড ধরে লালমাটিয়া নামক জায়গায় নেমেছিলাম। এখানে নামার পরেই আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম। মূলত এখানে বড় একটা কৃত্রিম লেক আছে। এই লেকের চারপাশে যে রাস্তাগুলো, এখানে অনেক অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমি প্রায় 4 বছর আগে এখানে এসেছিলাম, তো তখন একরকম ভিউ ছিল, এখন আরেক রকম ভিউ। এই লেকটার মাটি খনন করে লেকটা আরো অনেক বেশি সুন্দর করা হয়েছে, তবে রেস্টুরেন্টগুলোর ডেকোরেশন আগের মতো সুন্দর নাই। লেকের মাটি খনন করে লেকের পার বাঁধা হয়েছে, এজন্য রেস্টুরেন্টের অনেক কিছু ভেঙে ফেলতে হয়েছে। তবে যাই হোক না কেন, আমি কিন্তু অনেক এনজয় করেছি। ওখানে যাওয়ার সাথে সাথে আমার অনেক গরম লাগতেছিল, তাই দোকান থেকে ঠান্ডা একটা দই কিনে খেলাম। তারপর চলে গেলাম ব্লু লেক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা 4 বছর আগে এত সুন্দর ছিল, কিন্তু এখন আর আগের মতো নাই। আমরা যখন ওইখানে ছিলাম তো অনেকেই এখানে আসতেছিল আর বলতেছিল যে ভিডিওতে মানুষ ভুলভাল দেখায়, কিন্তু আসলে এটা 4 বছর আগের ভিডিও। তো আমি আর আমার হাজবেন্ড এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ যারাই আসতেছে আগে সৌন্দর্যটা দেখেই এখানে আসতেছিল। তো আমার হাজবেন্ড যে খাবারের অর্ডার দিল, আমরা একটা চিকেন চাপ আর হচ্ছে 4টা রুমালি রুটি অর্ডার দিয়েছিলাম। তো এখানে চিকেন চাপটা আমাদের আগেও অনেক ভালো লেগেছিল, এখনো ভালো লাগছে। একটা চাপ অর্ডার করলেই অনায়াসে 2 জন খাওয়া যাবে। আর সাথে ছিল এই সস আর সালাদ। চিকেন চাপের সাথে এই রুমালি রুটিগুলো কিন্তু একদম জমে গিয়েছিল। এখানকার পরিবেশটাই একদম অন্যরকম ছিল, এত মজাদার খাবার। তার সামনে ছিল এই সুন্দর লেক ভিউটা। আমরা জানতাম না যে এখানে কাইকিং করা যায়। খেতে বসে যখন দেখলাম এখানে কাইকিং করা যায়, তখন আমরা আর বেশিক্ষণ ওয়েট করলাম না, আমরা তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। লেকটা কৃত্রিম হলেও বেশ ভালোই বড় ছিল। কাইকিং বোর্ড যেখান থেকে ভাড়া না হয় ওইটা আমাদের থেকে বেশ অনেকটা দূরেই ছিল। তো আমরা একদম লেকের সাইড দিয়ে যেতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন সাইডে অনেক কাদা। লেকের পাড়ের কাজ কিন্তু এখনো বাকি আছে, এটার মেরামত চলছে। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ও আচ্ছা, এখানে কিন্তু আপনার এরকম নৌকাগুলো ভাড়া নিতে পারবেন। এগুলা কিন্তু সব মাঝারি সাইজের নৌকা, 4-5 জন করে উঠা যাবে। ঢাকা শহরে যেখানেই আপনি যান না কেন অনেক বেশি মানুষের ভিড় থাকে। আমি একদম এক্সপেক্টই করি নাই যে এখানে এত মানুষ কম থাকবে। হয়তো ছুটির দিনে এখানে অনেক ভিড় থাকে, আর জায়গাটা অনেক বড়, সো মানুষের ভিড় থাকলেও আপনার কাছে অত গ্যাঞ্জাম মনে হবে না। তো এখানে 100 টাকা দিয়ে আধা ঘন্টা আর 150 টাকা দিয়ে 1 ঘন্টা ভাড়া নেওয়া যায়। তো আমরা 150 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। যাক, তারপর আমরা বোটে উঠে গেলাম। আর তখন তো আমি অনেক মজায় ছিলাম। ভিডিওতে যে পানির কালারটা দেখতেছেন, লেকের পানির কালার কিন্তু ঠিক এরকমই, আর খালি চোখে আপনার কাছে আরো বেশি সুন্দর লাগবে। আমি প্রথম কাইকিং বোটে উঠলাম, আমার কাছে মনে হয়েছে আমি ছোট কোনো ডিঙ্গি নৌকায় উঠেছি। লেকটা কৃত্রিম হলেও বেশ ভালোই ঢেউ ছিল। ঢেউয়ের সাথে সাথে আমার বোটও দুলতেছিল। আমি একটু নড়াচড়া করলেই এদিক ওদিক কাত হয়ে যাচ্ছিল। আমি পার্সোনালি নৌকা ভ্রমণ অনেক পছন্দ করি, আর সেটা যদি নিজে চালাই তাহলে তো কথাই নাই। আপনার বিকালটা অনেক সুন্দর করার জন্য এরকম একটা ভ্রমণই যথেষ্ট। 1 ঘন্টা এই লেকের মধ্যে কাইকিং করার পর আমরা পুরাই টায়ার্ড হয়ে গেছি। তারপর পাড়ে উঠে দেখলাম যে এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমার দেখেই খেতে মন চাচ্ছিল। আর ওনারা এখানে ট্রেতে করে সার্ভ করছিল। ঝালমুড়িটা বেশ ভালোই ছিল। তারপর আমরা এখান থেকে লেবুর শরবতও খেলাম। এখানে আশেপাশের স্থানীয় লোকেরা ছোটখাটো দোকান দিয়ে বসেছে খাবারের, শরবত, ঝালমুড়ি, তারপর ফুচকার দোকানগুলোও দেখলাম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।